সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থভাবে জীবনযাপন করছো। সামাজিক দূরত্ব মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সঙ্গে তোমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা চালিয়ে যাচ্ছ। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমি আছি তোমাদের সঙ্গে ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। বিএসসি পাস কোর্স ডিগ্রি প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের পেপার কোড 113001, পেপার টাইটেল মাইক্রোবায়োলজি, ফাইকোলজি অ্যান্ড মাইকোলজি। আমি আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায়ের বিষয় ভাইরাস নিয়ে। ভাইরাসের আলোচনার শুরুতে আমি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে গোটা বিশ্ব করোনায় আক্রান্ত এবং কোভিড-19 আমাদের জীবনের কিন্তু অনেক অসঙ্গতি, অনেকগুলো বাধা নিয়ে এসছে। পাশাপাশি আমাদের এই করোনাকালীন পরিস্থিতি কিভাবে উত্তরণ করতে হয়, আমরা নিজেদের মধ্যে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য অর্জন করেছি। যেমন আমাদের শিক্ষার কার্যক্রমগুলো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে, ভার্চুয়াল মেথডে কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি এবং এই যে অর্জনগুলো আমরা শিখছি, যে আইসিটির বিষয়গুলো, সেগুলো হয়তো আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। আর পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে জীবনের যে পরিস্থিতির বা অ্যাক্টিভেশনগুলো, কার্যাবলীগুলো আমাদের কিন্তু কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় এবং পাশাপাশি আমাদের জীবনে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো দূর করতে হয়, সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি। তো আমি সমাজের যে অসঙ্গতিগুলো বা যে মানবিক বা নৈতিক অবক্ষয়গুলো পরিলক্ষিত হচ্ছে সেগুলো থেকে তোমাদেরকে সচেতন করার জন্য কিছু কথা বলতে চাই। তোমরা বিএসসি স্টুডেন্ট হিসেবে অনেক বড় জায়গায় অবস্থান করছো। অলরেডি তোমার এসএসসি, এইচএসসি পার করে বিএসসিতে অধ্যয়ন করছো। তো তোমাদের শিক্ষার পাশাপাশি তোমাদের যে নৈতিক শিক্ষা বা নৈতিক যে নীতি সেটা কিন্তু জানতে হবে এবং আমাদের সমাজের দুর্বলতা বা অসঙ্গতিগুলোর মধ্যে তোমরা দেখবা যে নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয় এবং পাশাপাশি যে কিভাবে আমরা মানে অসম প্রতিযোগিতার মাধ্যম দিয়ে নিজেকে গঠন করার চেষ্টা করছি, এগুলো শিক্ষার অংশ হতে পারে না। শিক্ষা মানুষকে আরো সুন্দর করে, জীবনকে সঠিকভাবে চলতে সহায়তা করে। তোমরা এই জিনিসগুলো খেয়াল করবা। শিক্ষার যে মূল লক্ষ্য সেটি হচ্ছে একটি আদর্শ নাগরিক হিসেবে, একটা সুনাগরিক হিসেবে সমাজে তোমাদের যে ভূমিকা থাকবে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। আজ আমাদের সমাজে লক্ষ্য করছি যে, বা তোমরা লক্ষ্য করবে যে মাদক বিষয়ে কিন্তু অনেক আমাদের মাদকাসক্তি সংখ্যা বেড়ে যাচ্ছে, মাদক ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যাচ্ছে। দ্রুত যারা মাদক ব্যবসায়ী দ্রুত এই ব্যবসার মাধ্যম দিয়ে নিজেকে সম্পদশালী করতে চায় এবং যারা মাদক সেবন করছে তারা কিন্তু চূড়ান্ত ক্ষতির দিকে চলে যাচ্ছে। তাদের যে ক্ষতি দৈহিক, মানসিক, আর্থিক এবং এটি কিন্তু একটা পরিবার, একটা সমাজ তথা রাষ্ট্রের কিন্তু বোঝা হিসেবে তারা কাজ করছে। যখন মাদক সেবন করে, মাদক সেবনকারী বুঝতে পারে না তার যে ক্ষতিকর প্রভাবগুলো কত দীর্ঘ হতে পারে। তোমরা খেয়াল করবে এগুলো, যে যখন মাদক গ্রহণ করে একজন ব্যক্তি, তখন কিন্তু তার দেহের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়। এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কিন্তু মারাত্মক আকারের এবং মাদক সেবন করতে না পারলে তার দেহের মধ্যে যে রিয়াকশনগুলো হয়, যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়, সেগুলো কিন্তু মারাত্মক আকারে সে কিন্তু সহ্য করতে পারে না। ফলে মাদক সেবনের জন্য সে মরিয়া হয়ে ওঠে। অর্থ সংগ্রহের জন্য সে প্রয়োজন হলে বাড়ির লোকজনকে মারধর করে এবং বাড়ির জিনিসগুলো চুরি করে সে বিক্রি করে মাদক সেবনের জন্য। পাশাপাশি বাড়িতে যখন কোনো কিছু পায় না তখন সে সমাজের যে অংশগুলোতে সে হাত দেয়, অর্থাৎ চুরি, ছিনতাই, ডাকাতি কার্যগুলো করতে থাকে। ফলে তার মানবিক মূল্যবোধ, নীতি, নৈতিকতা সবগুলোই নষ্ট হয়ে যায়। সুতরাং তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে
তোমরা একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠছো, তোমাদের এই দিকগুলো, খারাপ দিকগুলো তোমরা পরিহার করে চলবা এবং নিজের জীবনকে আদর্শ, নিজের জীবনের যে আদর্শিক জায়গাগুলো সেগুলো কিন্তু ঠিক রাখবা। অর্থাৎ কখনো নিজের জীবনকে নষ্ট করবে না। মাদকের যে খারাপ দিকগুলো সেগুলো সচেতনভাবে অন্যকে বলার চেষ্টা করবা এবং সেই যারা মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী তাদের সঙ্গে খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো সচেতন করবো। তোমরা আশা করি তোমাদের সুন্দর জীবনগুলো, তোমাদের সুন্দর সুন্দর মানুষগুলো, তোমরা যারা আছে স্টুডেন্ট, তারা তো আমাদের জাতির ভবিষ্যৎ। তোমরা যেন এই জায়গা থেকে নিজেকে ঠিক রাখো, আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা তোমরা পূর্ণ করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং পাশাপাশি তোমরা পড়ালেখা করতে থাকবা এবং জীবনের সুন্দর জায়গাগুলোতে তোমরা নিজেকে আদর্শ নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবা। তাহলে দেখতে পাবো যে সমাজটা সুন্দর হচ্ছে, আমাদের রাষ্ট্র সুন্দর হচ্ছে এবং সামাজিক যে অসঙ্গতিগুলো সেগুলো দূর হচ্ছে। তো আমি বেশি কিছু বলতে চাই না। তোমাদের এই সচেতন জীবন গঠন সঠিক হোক এবং করোনাকালীন পরিস্থিতিতে তোমরা নিজেকে সাবধান রেখে নিজেকে সুস্থ রেখে জীবনের কার্যাবলীগুলো পরিচালিত করো। তো আমি গত ক্লাসে ভাইরাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ভাইরাস এর সংজ্ঞা দিয়েছি, ভাইরাসের বৈশিষ্ট্যগুলো বলেছি, ভাইরাস কিভাবে তাদের জীবনগুলো, অর্থাৎ ভাইরাসের অবস্থানটা, ভাইরাস জীব না জড়, এবং এই জীব জড়ের মধ্যে যে তারা সেতুবন্ধন, সেই সেতুবন্ধনের কথাগুলো আমি বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভাইরাসের গঠন নিয়ে। আজকের আলোচ্য বিষয়ের শিখনফল ভাইরাসের গঠন তোমরা বলতে পারবে, ভাইরাসের ভৌত গঠন জানতে পারবে, ভাইরাসের রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে পারবে। স্ট্রাকচার অফ ভাইরাস, ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন মূলত দুই অংশে বিভক্ত: ভৌত গঠন ফিজিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠন কেমিক্যাল স্ট্রাকচার। ভাইরাসের ভৌত গঠন ফিজিক্যাল স্ট্রাকচার। ভাইরাসের দেহের বাইরে একটা আবরণ থাকে, একে ক্যাপসিড বলে। ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, যাকে নিউক্লিয়েট বলা হয়। এই বাইরের আবরণটাই কিন্তু আমাদের ভাইরাসের ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন। অর্থাৎ বাহ্যিকভাবে ফিজিক্যালি আমরা যা দেখি সেটি কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার। তাহলে ভাইরাসের বাইরের যে আবরণটি সেটি হচ্ছে ক্যাপসিড এবং এটি প্রোটিন অণু দ্বারা গঠিত। সুতরাং ভাইরাস কণার বাহ্যিক তথা ভৌত গঠন মূলত প্রোটিন অণুরই বিন্যাস। সাধারণত সকল ভাইরাস কণায় মাত্র এক ধরনের প্রোটিন অণু থাকে। পরীক্ষায় দেখা গেছে এক ধরনের প্রোটিন অণু একত্রিত হলে জ্যামিতিক নিয়মে মাত্র দুই প্রকারের স্থায়ী ভৌত কাঠামো তৈরি করে। একটি হলো হেলিক্স এবং অন্যটি হচ্ছে পলিহেড্রন স্ট্রাকচার। হেলিক্স কাঠামো নিয়ে আমরা একটু আলোচনা করি। হেলিক্স গঠনের ভাইরাস কণা দেখতে দণ্ডাকার। হেলিক্স গঠনের ভাইরাসকে বলে অসমমাত্রিক অ্যানাইসোমেট্রিক কণা। এতে একই ধরনের অণু একটি বিশেষ অবস্থায় একত্রিত হয় এবং লম্বা দণ্ডের আকার ধারণ করে। ভাইরাসের দৈর্ঘ্য নানা রকম হয়। এক ধরনের ভাইরাসের গঠন হয় ছোট এবং তারা অনমনীয় হয়, দণ্ডাকৃতির বা দণ্ডাকার প্রকৃতির হয়। অন্য ধরনের ভাইরাস হয় দীর্ঘ এবং নমনীয় প্রকৃতির এবং তারা দণ্ডাকার হতে পারে। প্রোটিন অণুগুলো কেন্দ্রের চারপাশে ঘুরে ঘুরে, অর্থাৎ কেন্দ্রে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের চারপাশে তারা প্রোটিন অণুগুলো ঘুরিয়ে ঘুরে বিন্যস্ত হয় হেলিক্স কাঠামোতে। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি ভাইরাসের হেলিক্স কাঠামো। হেলিক্স কাঠামোতে নিউক্লিক অ্যাসিড বা যে আরএনএ সূত্র আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু ঘিরে সজ্জিত হয়েছে প্রোটিনের অণুগুলো, যেটাকে আমরা ক্যাপসিড বলছি, এবং ক্যাপসিডের এক একটি অণুকে ক্যাপসোমিয়ার বলা হয়। তাহলে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে একটা বিশেষ নিয়মে রীতিতে সজ্জিত আছে প্রোটিনের অণুগুলো, যে অণুগুলো কিন্তু আমরা একত্রিতভাবে ক্যাপসিড এবং এক একটি অণুকে ক্যাপসোমিয়ার বলতেছি, এবং এটি একটি দণ্ডাকার অর্থাৎ হেলিক্স গঠনের ভাইরাসের কাঠামো। এখন আমরা পলিহেড্রন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পলিহেড্রন স্ট্রাকচার, পলি মিন্স কিন্তু বহু, হেড্রন এটা এসছে আসলে ওদের হেক্সন থেকে এসছে হেড্রন, অর্থাৎ অনেকগুলো তল বা যেটাকে আমরা বলি
যে 500 সেটি নিয়েই কিন্তু পলিহেড্রন স্ট্রাকচার। পলিহেড্রন গঠনে ভাইরাস কণা দেখতে বর্তুলাকার বা গোলক বিশিষ্ট। পলিহেড্রন গঠনের ভাইরাসকে সমমাত্রিক আইসোমেট্রিক কণা বলা হয়। সমমাত্রিক কণা প্রকৃতপক্ষে একটি বহুতল বিশিষ্ট কণা। বহুতল বিশিষ্ট কণা। পলিহেড্রন কণা সাধারণত 3 ধরনের হয়, যথা টেট্রাহেড্রন, অক্টাহেড্রন এবং আইকোসাহেড্রন। প্রথমটিতে 4টি অর্থাৎ টেট্রাহেড্রনে 4টি, অক্টাহেড্রনে অর্থাৎ দ্বিতীয়টিতে 8টি এবং আইকোসাহেড্রনে তৃতীয়টিতে 20টি সমান পার্শ্ব বা তল থাকে। তাহলে এই পার্শ্ব তলের উপর ভিত্তি করেই কিন্তু আমরা অনেকটা নামকরণ এখানে বলতে পারছি যে পলিহেড্রন কাঠামোর টেট্রাহেড্রন, অক্টাহেড্রন এবং আইকোসাহেড্রন। পলিহেড্রনের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা জানি যে ভাইরাসটা কিন্তু সাধারণ সরল বা যৌগিক বা জটিল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা সম্ভব নয়, কারণ ভাইরাসটাকে আমরা বলি আলট্রা মাইক্রোস্কোপিক। সো এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণে জানা যায় যে এসব বহুতলক পলিহেড্রনের বেশিরভাগ বিংশতলক প্রকৃতির, অর্থাৎ পলিহেড্রনের যে ভাইরাসগুলো তার বেশিরভাগ বিংশতলক বা আইকোসাহেড্রন প্রকৃতির। প্রতিটি আইকোসাহেড্রন কণা তৈরি হতে কমপক্ষে 60টি প্রোটিন অণু দরকার হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যূনতম কমপক্ষে 60টি প্রোটিন অণু দ্বারা আইকোসাহেড্রন কণা তৈরি হয়ে থাকে। পরীক্ষায় জানা যায় যে অনেক ছোট ও সরল প্রকৃতির ভাইরাসে প্রকৃতপক্ষে 6টি প্রোটিন অণু বিদ্যমান। আইকোসাহেড্রন প্রকৃতির ভাইরাস কণা প্রতিটি ত্রিভুজীয় তল ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজে বিভক্ত থাকে এবং প্রোটিন অণুগুলো গুচ্ছাকারে ত্রিভুজ তলে যুক্ত থাকে। তাহলে অনেকগুলো এই যে আইকোসাহেড্রন ভাইরাস কণাতে ত্রিভুজীয় তল থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ত্রিভুজে বিভক্ত থাকে এবং এই ত্রিভুজ যে স্ট্রাকচার সেখানেই কিন্তু প্রোটিন অণুগুলো গুচ্ছাকারে ক্লাস্টার আকারে সেই তলে যুক্ত থাকে। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি ভাইরাসের পলিহেড্রন কাঠামো। পলিহেড্রন কাঠামো দুই ধরনের, দেখো যে ক নম্বর পলিহেড্রন কাঠামোতে অনেকগুলো তল, পলি মিনস হচ্ছে বহু, হেড্রন এটি এসছে হেক্সন থেকে, অনেকগুলো তল থেকে এসছে অর্থাৎ অনেকগুলো ত্রিভুজ। তোমরা বুঝতে পারছো, ন্যূনতম 20টি কিন্তু থাকবে, তল থাকবে বা পার্শ্ব থাকবে। আর খতে হচ্ছে পলিহেড্রন আকৃতিতে যে প্রোটিনের সাব ইউনিট, সেখানে কিন্তু আমরা জানি যে গুচ্ছাকারে আঙ্গুরের গুচ্ছের মতো বা ক্লাস্টার এর মতো কিন্তু প্রোটিনগুলো যুক্ত থাকে। ভাইরাসের রাসায়নিক গঠন, কেমিক্যাল কম্পোজিশন অফ ভাইরাস। ভাইরাস দু ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত, যথা ক নম্বর হচ্ছে একটি আবরণ বা ক্যাপসিড যা প্রোটিন দ্বারা গঠিত এবং খ নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে আমরা কেন্দ্রীয় মজ্জা বলবো এবং এটি ক্যাপসিডের ভিতরে থাকে। সাধারণত পলিহেড্রন কাঠামোতে শতকরা 15 থেকে 45 ভাগ এবং হেলিক্স কাঠামোতে শতকরা 5 ভাগ নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে নিউক্লিক অ্যাসিডের যে শতকরা কত ভাগ থাকবে পলিহেড্রনে, 15 থেকে 45 ভাগ, আর হেলিক্স কাঠামোতে শতকরা 5 ভাগ নিউক্লিক অ্যাসিড দেখা যায়। এবং এই নিউক্লিক অ্যাসিড এর গঠন বা কাঠামো আমরা দেখি। তো তার আগে ক্যাপসিডের গঠনগুলো আমরা জানি। অসংখ্য প্রোটিন অণুর সমন্বয়ে ক্যাপসিড গঠিত। অসংখ্য প্রোটিন অণুর সমন্বয়ে ক্যাপসিড গঠিত। ক্যাপসিডের এক একটি প্রোটিন অণুকে ক্যাপসোমিয়ার বলে। কোনো কোনো ভাইরাসের ক্যাপসোমিয়ার একই ধরনের হয়, আবার কোনো কোনো ভাইরাসের ক্যাপসোমিয়ার বিভিন্ন ধরনের হতে পারে। ভিন্ন ভাইরাসে ক্যাপসোমিয়ারের সংখ্যা, আকৃতি এবং গঠন ভিন্ন হয়। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপসোমিয়ারগুলো একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী সজ্জিত থাকে। তাহলে ক্যাপসিডগুলো আমরা জানি মূলত প্রোটিন অণু দ্বারা গঠিত এবং এই প্রোটিন অণুকে আমরা বলছি ক্যাপসোমিয়ার, এক একটা প্রোটিন অণুকে। এবং এই ক্যাপসোমিয়ারগুলো একটি ভাইরাসের ক্ষেত্রে একই ধরনের হতে পারে, আবার ভিন্ন ধরনের হতে পারে। কোনো কোনো ভাইরাসের ক্যাপসোমিয়ারগুলো বিভিন্ন ধরনের হতে পারে। ক্যাপসোমিয়ারের সংখ্যা, আকৃতি, গঠন বিভিন্ন হয়। এটাও কিন্তু ভিন্ন ভিন্ন ভাইরাসের ক্ষেত্রে হতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপসোমিয়ারগুলো একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী সজ্জিত থাকবে। বিন্যাস পদ্ধতি সাধারণত বর্তুলাকার, বেলনাকৃতির, কিলাকার বা প্রিজম সদৃশ, ঘনক্ষেত্রাকার বা বর্তুলীয় ভাইরাসে ক্যাপসোমিয়ারগুলো গোলাকার বিন্যাসে সজ্জিত থাকে। তাহলে ঘনক্ষেত্র আমরা যেটা বলি পলিগনাল বা বর্তুলীয় ভাইরাসে ক্যাপসোমিয়ারগুলো কিভাবে থাকবে? গোলাকার বিন্যাসে সজ্জিত থাকবে। আবার দণ্ডাকার বা পেঁচানো বা মোজাইক ভাইরাসে ক্যাপসোমিয়ারগুলো আঙ্গুরের থোকার মতো সাজানো থাকবে, অর্থাৎ ক্লাস্টার হিসেবে থাকবে। আঙ্গুরের যে থোকাগুলো যেভাবে সাজানো থাকে একটু ঠিক সেইভাবে কিন্তু থাকবে। আবার কোনো কোনো ভাইরাস কণার প্রোটিন আবরণে কাটার মতো অথবা দণ্ডাকৃতির অসংখ্য অভিক্ষেপ থাকে, যেমন ইনফ্লুয়েঞ্জার অভিক্ষেপগুলো, এবং সেটি কিন্তু এক ধরনের প্রোটিন, হিমাগ্লুটিনিন প্রোটিন দ্বারা গঠিত। এই প্রোটিন কিন্তু কোষকে রক্ত জমাটে সহায়তা করে। আবার কোনো কোনো ভাইরাসে যেমন ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি প্রভৃতিতে ক্যাপসিডের বাইরের বিভিন্ন জৈব পদার্থের সংমিশ্রণে তৈরি একটি আবরণ থাকে, অর্থাৎ শুধুমাত্র ক্যাপসিড যে প্রোটিন দ্বারা গঠিত হবে এমনটি নয়, তার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থের সংমিশ্রণ থাকবে। এই আবরণটি সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা অথবা স্নেহ জাতীয় পদার্থ দিয়ে গঠিত। লিপিড বা লিপোপ্রোটিন আবরণের একককে পেপ্লোমিয়ার বলা হয় এবং এই ধরনের ভাইরাসকে লিপোভাইরাস বলে। ভাইরাসবিদগণ গবেষণায় দেখেছেন যে কোনো কোনো ভাইরাসে ক্যাপসিড নেই অথবা ক্যাপসিড ছাড়াই পোষক দিয়ে বংশ বিস্তার করতে পারে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ক্যাপসিড যে ভাইরাসে থাকতে হবে এমনটি নয়। ভাইরাসবিদগণ বললেন যে ক্যাপসিড ছাড়াই কিন্তু পোষক দিয়ে তারা রিপ্রোডাকশন করতে পারে বা বংশ বিস্তার করতে পারে। আবার ক্যাপসিড থাকলেই শুধুমাত্র যে প্রোটিন দ্বারা গঠিত হবে এমনটি নয়। প্রোটিনের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের জৈব পদার্থ দেখতে পেলাম, যেমন লিপিড থাকতে পারে, লিপোপ্রোটিন থাকতে পারে, কার্বোহাইড্রেট বা শর্করা থাকতে পারে, স্নেহ বা ফ্যাট থাকতে পারে। তো ঠিক এরকম গঠনের ভাইরাসও কিন্তু আমরা দেখব। নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড যে কোর বা কেন্দ্রে বা মজ্জায় থাকবে। ভাইরাসের ক্যাপসিড আবরণের ভিতরে নিউক্লিক অ্যাসিড দ্বারা একটি মজ্জা বা কোর থাকে, এটিকে নিউক্লয়েড বলে। তাহলে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড থাকে তাকে আমরা নিউক্লয়েড বলবো। দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ভাইরাসে শুধুমাত্র যে কোনো একটি নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ বিদ্যমান। তাহলে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, ডিএনএ অথবা আরএনএ। তাহলে ভাইরাসের ক্ষেত্রে যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ বিদ্যমান, অর্থাৎ কোনো ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ভাইরাস কণায় আরএনএ থাকে। তাহলে দু একটা ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ উদ্ভিদ যে ভাইরাসগুলো তার কণায় নিউক্লিক অ্যাসিড আরএনএ থাকে এবং প্রাণীতে ডিএনএ থাকবে। সেই ব্যতিক্রমের কথা আমরা বলবো যে ফুলকপির উদ্ভিদ একটা ফুলকপি কিন্তু একটা উদ্ভিদ। আমরা ফুলকপি কিন্তু খাদ্য হিসেবে, সবজি হিসেবে, শীতকালীন ফসল হিসেবে খুব প্রিয় একটা সবজি আমাদের। সেই ফুলকপির যে ভাইরাসটা হয় মোজাইক ভাইরাস, সেখানে কিন্তু আরএনএ না থেকে ডিএনএ থাকে, এটা একটা ব্যতিক্রম। অপরদিকে ব্যতিক্রম হিসেবে প্রাণীর ক্ষেত্রে আমরা জানি যে ডিএনএ হয়, কিন্তু ইনফ্লুয়েঞ্জা, পোলিও, জলাতঙ্ক, এমনকি এইচআইভি বা এইডস যে রোগ, সেখানে কিন্তু যে রোগ সৃষ্টিকারী ভাইরাস থাকে সেই ভাইরাসের আরএনএ বিদ্যমান। তাহলে আমরা এই ব্যতিক্রমটা দেখছি যে উদ্ভিদের ক্ষেত্রে ডিএনএ ভাইরাসের অবস্থান দেখা যায় ব্যতিক্রম হিসেবে, আবার প্রাণীর ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে কিন্তু নিউক্লিক অ্যাসিড আরএনএ বিদ্যমান ভাইরাসের মধ্যে। ডিএনএ সাধারণত দ্বিসূত্র এবং আরএনএ একসূত্র। এটি কিন্তু তোমাদের জানা যে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড। তবে এর ব্যতিক্রম কিন্তু হয় ভাইরাসের ক্ষেত্রে, যেমন আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ দেখব ভাইরাসে, সেই ভাইরাসটা হলো কোন ভাইরাস? কলিফেজ। এই ভাইরাসের ক্ষেত্রে আমরা ডিএনএ দেখব সিঙ্গেল স্ট্র্যান্ড, এটি একটা ব্যতিক্রম। আর আরএনএ কিন্তু আমরা বলেছি একসূত্র, কিন্তু ব্যতিক্রম হিসেবে ডাবল স্ট্র্যান্ড বা দ্বিসূত্র আরএনএ কিন্তু বিদ্যমান, সেটি কিন্তু প্রাণী ভাইরাস, রিও ভাইরাসের ক্ষেত্রে। বিভিন্ন ভাইরাসে নিউক্লিক অ্যাসিড অণুর ওজন এর পার্থক্য বিদ্যমান। নিউক্লিক অ্যাসিড যে ডিএনএ বা আরএনএ বিদ্যমান ভাইরাসে, তার ওজনের পার্থক্য। এই ওজন সাধারণভাবে
3 × 10⁸ এর চেয়ে কম হয়। উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে ছোট স্যাটেলাইট ভাইরাস কণাটির ওজন মাত্র হয় 0.4 × 10⁶। আবার উদ্ভিদের ক্লোভার উন্ড টিউমার ভাইরাসের ক্ষেত্রে, অর্থাৎ ক্লোভার উদ্ভিদের ক্ষেত্রে যে ক্ষতস্থান হয় সেখানে টিউমার হয়। এই ভাইরাসের আরএনএ অণুর ওজন কিন্তু অনেক বেশি হয় এবং সেটি হয় 15.5 × 10⁶। আমরা ওজনের একক ডাল্টন, কিন্তু সেটি বলবো না। তো থ্যাংকস টু অল ফর প্যাশেন্ট শেয়ারিং। আমি ভাইরাস নিয়ে আলোচনা করলাম এবং ভাইরাসের যে গঠন সেটি তোমরা জানতে পারলা, যে ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং যেটিকে আমরা আল্ট্রা মাইক্রোস্কোপিক বলছি। এবং ভাইরাসের গঠনে এই ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্য দিয়ে আমরা জানি যে ভাইরাসের দেহের গঠনে দুই ধরনের অবস্থা পরিলক্ষিত হয়: ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার, এবং কেমিক্যাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচারে আমরা দেখতে পাই ভাইরাসটা দেখতে কেমন, বা স্ট্রাকচারগুলোর মধ্যে আসলে প্রোটিনের আবরণটা দেখতে পাই। ভাইরাস দণ্ডাকার না গোলাকার, বা কি ধরনের শেপ হয়ে থাকে, বা টিটুফাস যে ভাইরাসগুলো আমরা জানি যে টি শেপ হয়ে থাকে সেগুলো। তো এই ভৌত গঠন থেকে আবার আমাদের রাসায়নিক গঠনের দিকে যেটি এসছে, যে দুই ধরনের রাসায়নিক বস্তু আমরা পেলাম, যে প্রোটিন নির্মিত বাইরের আবরণ, সেটি হচ্ছে ক্যাপসিড, এবং এই ক্যাপসিডটা যে অসংখ্য প্রোটিন অণু দ্বারা গঠিত, এবং প্রোটিন অণুগুলোর যে এক একটা অণুকে ক্যাপসোমিয়ার বলা হয়। তারপরে নিউক্লিক অ্যাসিড, তোমরা জানলা যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, ডিএনএ এবং আরএনএ। এখানে একটা জিনিস খুব মনে রাখবা, যে ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড কখনোই একসাথে থাকে না, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ যে একটি ভাইরাসের মধ্যে থাকবে এমনটি নয়। তাহলে ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড সবসময় হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে আমি স্পেসিফিকভাবে উল্লেখ করেছি যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ বিদ্যমান। কোনো ভাইরাসে, অর্থাৎ যে কোনো ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খেয়াল করতে হবে, যে আমাদের এই স্পেসিফিক জায়গাগুলো কখনোই আমরা ভুলে যাব না, এবং সেটি তোমাদের মেধা মনন দিয়ে কিন্তু ধরে রাখতে হবে। আর ভাইরাসের আমরা যে যে কাঠামোগুলো দেখলাম, ভাইরাসের ভৌত কাঠামোর মধ্যে দুই ধরনের, যে একটা হচ্ছে হেলিক্স এবং একটি হচ্ছে পলিহেড্রন কাঠামো। হেলিক্স এবং পলিহেড্রন কাঠামোর মধ্যে পলিহেড্রন কাঠামোতে কিন্তু আমরা দেখতে পেলাম যে এটি কিন্তু বহুতল বিশিষ্ট এবং মিনিমাম 20টি তল, আইকোসাহেড্রন যেটিকে আমরা বলতেছি, এবং সেখানে প্রোটিন অণুগুলো কিন্তু গুচ্ছাকারে থাকে। আর বেশিরভাগ হচ্ছে যে আইকোসাহেড্রনের মধ্যে 20টি, ন্যূনতম 20টি তল থাকবে, পার্শ্ব থাকবে। আর এই পলিহেড্রনের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আমার পলিহেড্রন কণা তিন ধরনের আমরা বলেছি: টেট্রাহেড্রন, অক্টাহেড্রন এবং আইকোসাহেড্রন। এবং এটি নির্ভর করছে যে আমার যে বহুতল, যে ত্রিভুজ আকৃতির তলগুলো, সেটা কতটি আছে তার উপরে। তার উপর ভিত্তি করে 4টি থাকলে আমরা দেখতেছি টেট্রা, 8টি থাকলে অক্টা, এবং আইকোসাতে কিন্তু 20টি তল থাকবে। আর হেলিক্স কাঠামোতে আমরা দেখলাম এটি লম্বা হয়, দণ্ডাকার হয়, এবং এখানে অনেকগুলো একটা নিউক্লিক অ্যাসিডকে ঘিরেই কিন্তু গোলাকার বিন্যস্ত থাকে, গোলাকার ভাবে থাকতে পারে। সেটি কিন্তু দেখো অনেকটা মোটামুটি প্রোটিন অণুগুলো, ক্যাপসিডগুলো গোলাকার ভাবে থাকে। এবং এটি দুই ধরনের হয়, যে দণ্ডাকৃতির হতে পারে। ভাইরাসের গঠন কিন্তু একটা এই দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু সেটা অনমনীয় প্রকৃতির হয়, আর দীর্ঘ হলে সেটা নমনীয় প্রকৃতির হয়। তো আমরা ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করলাম, এবং এর গঠনের মধ্যে ফিজিক্যাল স্ট্রাকচার এবং কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। তো এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, আশা করি বাসায় পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি আমি যে কথাটি বলেছি, যে তোমার সামাজিক যে অবক্ষয়গুলো, মানবিক বিষয়ের অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, সেগুলো যেন তোমাদের না হয়। এবং পাশাপাশি মাদক বিষয় নিয়ে কথা বলেছি। মাদকাসক্তি এবং মাদক ব্যবসায়ী যারা, তাদের দৌরাত্ম্য, এবং মাদকাসক্ত মানুষটি কিন্তু আমাদের পরিবারই একটা মানুষ। সে কারো ভাই বা কারো স্বামী বা কারো বাবা হতে পারে। তার দৈহিক যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জ বা মেন্টাল যে ডিসঅর্ডারটা, সেটা কিন্তু হয়ে যায় মাদকের ফলে। সো দ্যাট এই বিষয়গুলো তোমরা সচেতন থাকবা, কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য
তোমাদের হাতে আমাদের সবকিছু নির্ভর করবে। সো তোমরা কিন্তু বি কেয়ারফুল অ্যাবাউট নার্কোটিক্স। মাদক নিয়ে তোমরা কিন্তু সতর্ক থাকবা, সচেতন হবে এবং মানুষকে, সমাজকে আলোকিত করবা, নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে যে আমরা মাদক গ্রহণ করি না, আমাদের নৈতিক চরিত্র অনেক উন্নত। এবং পাশাপাশি এই যে করোনাকালীন পরিস্থিতি তোমরা একে অপরকে সাহায্য করবা, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সরকারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মেনে চলবা। এবং পাশাপাশি জীবন সংগ্রামের জন্য যে অর্থনৈতিক জায়গাগুলো সেগুলো কিন্তু তোমরা খেয়াল করবা, পরিবারকে সাহায্য করবা, কাজের ক্ষেত্রে সাহায্য করবা। কারণ পড়াশোনা তো সবসময় নয়, পড়াশোনার পাশাপাশি বাবা মার কাজে কিন্তু তোমরা সহযোগিতা করবা। আমি তোমাদের সুন্দর জীবন প্রত্যাশা করি, মাদকমুক্ত জীবন প্রত্যাশা করি এবং তোমাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের আদর্শ গঠনের ক্ষেত্রে এবং সেই আদর্শ গঠন করতে গেলে স্বাস্থ্যবিধি বা নিজের শরীর স্বাস্থ্যকে ঠিক রেখে তোমরা বড় হও জীবনে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের সঙ্গে যে তোমাদের কানেকশন, ভার্চুয়াল কানেকশন, এটি আশা করি থাকবে না, দ্রুত শেষ হয়ে যাবে। কারণ এই পরিস্থিতিতে কিন্তু আমরা আমরা শিক্ষকগণ এবং তোমরা শিক্ষার্থীগণ নিজেকে কিন্তু ডেভেলপ করেছো। তোমরা ডিজিটাল বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা কিন্তু উজ্জ্বলভাবে তোমরা প্রতিমান করছো। আমরাও চেষ্টা করছি যে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে তোমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের শিক্ষার যে ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থার জন্য যে আমাদের ক্লাসগুলো এবং ক্লাসের সাথে সাথে আমাদের যে অন্যান্য বিষয়গুলো ধরে রাখতে পারছি, সেটি কিন্তু আমাদের একটা অর্জন, করোনাকালীন অর্জন। তো কোভিড-19 তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।